আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা একটি নতুন নাটক নিয়ে এসেছি। নাটকের নাম হোয়েন দ্য স্টার্স গসিপ। নাটকে দেখানো হয়েছে ডক্টর রিয়ন, যে আসলে একজন গাইনোকোলজিস্ট। সে তার প্রফেশনাল অ্যাফেয়ার ঠিকমতো করতে গিয়ে ঝামেলায় পড়ে দেশের সবচাইতে বড়লোক ব্যবসায়ী এমজে গ্রুপের মালিকের ছেলে মেয়ের সাথে, আর তার মেয়ে ভালোবেসে ফেলে ডক্টর রিয়নকে। এরপরে ডক্টর রিয়নের এই সম্পর্ক মেনে নিতে চায় না এমজে গ্রুপের প্রধান। তারপর আমরা দেখি রিয়নকে অনেক টাকা খরচ করে পাঠিয়ে দেওয়া হয় অ্যাস্ট্রোনট হিসেবে, অর্থাৎ ভিজিটর হিসেবে স্পেস স্টেশনে। আর সেখানে গিয়ে প্রথমে সে অনেক ঝামেলায় পড়ে, কিন্তু পরবর্তীতে দেখানো হয় যে তাকে আসলে একটি গোপন মিশনে পাঠানো হয়েছে। আর সেই মিশন আর কিছুই নয়, কিভাবে আসলে স্পেসে নতুনভাবে মানুষের ব্রিডিং করা যায়। আর সেই ডিম্বাণুটি সেই নিয়ে যায় ফ্রোজেন হিসেবে। আর তারপর থেকে নানা ঝামেলায় জড়াতে থাকে। ডক্টর হিসেবেও সে সেখানে বিভিন্ন দায়িত্ব পালন করে। আর এভাবেই এই নাটকের কাহিনী আগাতে থাকে। যারা আমার মতো লিমিনহোকে পছন্দ করেন তারা এই নাটকটি দেখতে থাকুন। 16 পর্বের এই নাটক চলবে আমাদের কিটি কে ড্রামা এক্সপ্লেইনার চ্যানেলটিকে। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন শুরু করি। এপিসোড 7-এর শুরুতে টেলিভিশনে ইভের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে এই এপিসোডটিকে শুরু করা হয়। আর সেখানে ইভের সকল অভিজ্ঞতা সম্পর্কে উপস্থাপক জানতে চায়। ইভ তার অভিজ্ঞতা এবং গবেষণা নিয়ে বলতে থাকলে আমরা দেখি যে আসলে এটি টিভিতে প্রচার করা হচ্ছিল। আর তখন টিভি বন্ধ করে দেয় ডক্টর রিয়নের মা। বলে এটা কী রকমের গবেষণা, যে স্পেসে তারা ব্রিডিং করতে পারে কিনা মাইস আর মাউস। তখন ডক্টর সিয়ন তাদেরকে বুঝিয়ে দেয় আসলে স্পেসেতে সব কিছুই ভাসমান, আর সেই জিরো গ্র্যাভিটিতে আসলে কোনো কিছুই হয় না, তাই বেবি হওয়াও পসিবল না। কিন্তু রিয়নের মা এটি বিশ্বাস করে না, বলে যে না, এটি স্পেসেও সম্ভব। তো ডাক্তার তাদের বোঝাতে পারে না। ডক্টর রিয়নকে দেখানো হয় সে এটি নিয়ে কাজ করছে আর ভাবে যে এটি 2 দিন ফ্রিজে থাকলে মোরলা হয়ে যাবে। তখন সেখানে সে সবাইকে কংগ্রেচুলেট করে আর বলে যে এই বেবি হলে তোমরা হবে বেবির আঙ্কেল আর শান্তি হবে বেবির ব্রাদার। এবং সে বলে যে বেবিকে অবশ্যই সে বলবে যে কিভাবে তোমরা আমাকে হেল্প করেছিলে এই মহাকাশে তার জন্মানোর জন্য। সে সময় শান্তি বলে তুমি এখনই চলে যাও, তোমাকে কিন্তু খুঁজতেছিল কমান্ডার ইভ, না হলে কিন্তু সে আবার এখানে চলে আসবে আর মেরে ফেলবে সেই বেবিটিকেও। তো রিয়ন ইভের কাছে চলে যায়, আর সেখানে ইভ তখন গবেষণা করছে কেন 2টি ইঁদুর তখন মিলিত হতে পারেনি। ডক্টর রিয়ন রিপোর্টটা দেখে বলে যে এটি তো খুবই সিম্পল, দেখো ওর হরমোনের লেভেল কত কম ছিল। অর্থাৎ নেক্সট টাইম যদি তুমি ফিমেলের হরমোনটাকে একটু বাড়িয়ে দাও তাহলে তুমি দেখবে যে ফিমেলটি মিলিত হওয়ার জন্য উৎসাহিত হচ্ছে, আর তাহলেই তুমি এখানে সাকসেসফুল হবে। কথা শুনে খুবই খুশি হয়ে যায় ইভ, আর ভাবে এই ডক্টর কত গুণী ছিল, কিন্তু সে তাকে নিয়ে আসতে চায়নি। এবং তার মনে পড়ে যখন তাকে চিফ বলেছিল যে এইবারের মিশনে একজন ট্যুরিস্ট যাবে স্পেসে, আর তখন সে খুবই রেগে গিয়েছিল, বলেছিল যার কোনো রকম কোনো জ্ঞান নাই স্পেস নিয়ে তাকে নিয়ে গিয়ে কি আমি বেবি সিট করবো? আমি এরকম বেবি সিট করতে পারবো না। আর কমান্ডার হিসেবে এটাই আমার প্রথম যাত্রা, আমার উপরে এরকম ঝামেলা চাপানোর দরকার নেই চিফ। ঘটনা প্রেজেন্টে দেখানো হলে আমরা দেখি যে ইভের প্রাক্তন প্রেমিক ইভকে কল দিচ্ছিল, কিন্তু ইভ সেই কল রিসিভ করছিল না। ইভেন সে ক্যামেরাতেও দেখছিল ইভকে। এরপর আমাদের ডক্টর বেগ গাড়িটি দেখানো হয় শূন্য, অর্থাৎ সে সুইসাইড করার অ্যাটেম্প্ট নিয়েছে। আর রিয়নের কল সেখানে যাচ্ছে কিন্তু সে রিসিভ করছে না। ডক্টর বেকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে। তার শ্বশুর এবং ননদ দৌড়াতে দৌড়াতে এসে দেখে তার অবস্থা খুবই খারাপ, মোটামুটি সে কমায় চলে গেছে। ডক্টররা বলে যে তাকে বাঁচানো গেছে তো ঠিক আছে, কিন্তু তার কন্ডিশন ভালো না। এদিকে মহাকাশে দেখানো হয় যে সকল আবর্জনা মেটালের পড়ে গিয়েছিল বিভিন্ন যান থেকে, সেগুলো একত্রিত হয়ে ঘুরপাক খেয়ে খেয়ে এগিয়ে যাচ্ছে একদিকে, আর সেটি আর্থ থেকে পর্যবেক্ষণ করছে বিজ্ঞানীরা। যে কোনোভাবে ওরা দেখে যে সেটি যে গতিপথে যাচ্ছে সেই গতিপথেই তাদের স্পেসটি দাঁড়ানো আছে। তখন তারা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক স্পেসকে তারা অন্য অরবিটের দিকে ধাবিত করবে, তাহলে হয়তো বা এই আক্রমণ থেকে বাঁচতে পারে। তখন অত রাত্রেই তারা কল দেয় ইভকে। ইভ কল রিসিভ করলে তাকে জানানো হয় পুরো বিষয়টি। ইভ তখন গিয়ে কম্পিউটারে সব কিছু সেট আপ করে দিয়ে তাদের স্পেস যানের অর্থাৎ একটু ডিফারেন্ট অরবিটে রাখে, যাতে করে সেটা থেকে তারা মুক্ত থাকতে পারে, অর্থাৎ সেই ডেব্রিজগুলো থেকে। চিফ কমান্ডারকে বলে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকো, যদিও মনে হচ্ছে ডেব্রিজগুলোর সাথে আমাদের যানের কোনো রকম কোনো সংঘর্ষ হবে না, কিন্তু তারপরও যদি হয়ে যায়। তো সে তখন সেখানে একটি বই বের করে বসে পড়তে থাকে। আর আর্থে চিফ তখন সবাইকে দৃষ্টি রাখতে বলে যে ডেব্রিসের এই ঘূর্ণিপাকটি কোথায় যাচ্ছে তুমি ভালোভাবে খেয়াল করো এবং সব রকম খবর পাঠাতে থাকো স্পেস যানে।
চিফ খেয়াল করে যে তার লাভার অর্থাৎ তার যে ক্লাসমেট সে যখন সেখানে নেই, তখন তাকে দেখানো হয় সে আসলে বাইরে সিগারেট খেতে হঠাৎ ইভের কথা তার মনে পড়ে। আর সে তখন সিগারেটটি সেখানে ফেলে দিয়ে আবারও অফিস রুমে যাওয়ার জন্য পা বাড়াতে সেখানে চলে আসে তার লাভার, আর সে তখন তাকে কিস করতে থাকে। এরপর সে ডেব্রিসের ঘূর্ণিঝড় নিয়ে তার লাভারকে বললে সে বলে তো তাহলে আমাদের সচেতন থাকতে হবে আর রিপোর্ট পাঠাতে হবে স্পেসে। এরপর আমাদের রিয়নকে স্পেসে দেখানো হয়, সে দেখে যে তার কমান্ডার ইভ ঘুমিয়ে আছে, আর সে সেই মরুলাটাকে যেখানে রেখেছে সেখানে গিয়ে দেখতে থাকে যে সেটি একটি জীবনে এখনও পরিণত হয়নি আর একদিন থাকলেই হয়তো বা হবে। এরপরে সে ইভের পায়ের দিকে খেয়াল করে দেখে তার পাটি সেভাবে ব্যান্ডেজ আছে, ব্যান্ডেজটি সে একদিনও খুলে নাই। তখন সে ব্যান্ডেজটি খুলে তাকে নতুন ব্যান্ডেজ করে দিতে দিতে বলে, আরতে গিয়ে আমি তোমার অনেক যত্ন নিব এবং আমি তোমাকে অনেক ভালোবাসবো, আর একদিন পরেই তো আমি যাব, আমি তোমার জন্য অপেক্ষা করব। ব্যান্ডেজটা চেঞ্জ করে দিলেও তার কোনো ঘুম ভাঙে না, সে সেভাবেই গভীর ঘুমে একেবারে অবচেতন। আর তার সেই অবচেতন মায়ামুখটি দেখে মনে পড়ে যে যখন সে যাবে চিফের অফিসে দেখা করতে গিয়েছিল তখন এই মেয়েটিই বলেছিল যে সে বেবি সিট করতে পারবে না। আর তখন সে মনে করে যে প্রথমবার যখন সে ইভকে দেখেছিল তখন ইভ খুবই রূঢ় আচরণ করেছিল, ইভেন তার সঙ্গে হ্যান্ডশেকও করেনি। সেদিন সে ইভকে বলেছিল যে আমার জন্য আপনাকে বেবি সিট করতে হবে না, আমি আপনাকে কোনো রকম পেরেশানি দেব না বা যন্ত্রণা করব না, আমি শুধুমাত্র স্পেসে ঘুরতে যাচ্ছি একজন ট্যুরিস্ট হিসেবে, আপনি নিশ্চিন্ত থাকুন। দৃশ্য প্রেজেন্টে আসলে দেখানো হয় যে সে তার মুখের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে আর বলছে, তুমি একবার অ্যাগ্রি করো যে তুমি আমায় ভালোবাসো প্লিজ। এরপর আমাদের মিনা, ডক্টর লি এবং শান্তিকে দেখানো হয় তারা সবাই ডক্টর ক্যাংয়ের রুমের সামনে আলোচনা করছে যে এখন টিকিটটি তার রুমের মধ্যে কিভাবে রেখে আসা যায়। সবাই পরামর্শ দেয় গিয়ে তার রুমের মধ্যে জাস্ট ওটাকে ফেলে দিয়ে চলে আসো, তাহলে উনি জেগে উঠে যখন দেখবেন তখন মনে করবে জেনারেলি ওনার রুমেরই কোথাও ছিল। এরপরে অনেক মন খারাপ করে মিনা, কিন্তু তারপরে শান্তি বুঝায় যে আমরা টাকার জন্য কোনো কাজ করতে পারি না, আমরা অনেক সৎ এবং ভালো রিসার্চার, এটা মনে রেখো। তখন মিনাও কনভিন্স হয় এবং তখন সে ক্যাংয়ের রুমে যেতে থাকে। আর সে ক্যাংয়ের রুমের দরজা খুলে দেখে ক্যাং গভীর ঘুমিয়ে আছে, আর সেই টিকিটটিকে তখন সে সেখানে আস্তে করে ছেড়ে দেয় এবং দেখে সেটা ক্যাংয়ের বিছানার সঙ্গে গিয়ে আটকে গিয়েছে। ওদিকে পৃথিবীতে দেখানো হয় ডক্টর বে তখনও অবচেতন অবস্থায় শুয়ে আছে এবং ডক্টর বের ফোনে অসংখ্যবার ডক্টর রিয়নের কল এসেছে। ডক্টর সিয়ন সেখানে সেই সময় উপস্থিত হয়ে ডক্টর বের অবস্থা জানতে পেরে প্রচণ্ড দুঃখিত হয়। এদিকে ডক্টর রিয়নকে দেখানো হয় এবার সে পাসওয়ার্ড দিয়ে খুলে মরুলাটি টেস্ট করতে চাচ্ছে যে এটি এখনও মরুলা হয়েছে কিনা, অর্থাৎ নিষিক্ত হয়েছে কিনা। এরপরে সে সেই ট্রেটি বের করে তারপরে চোখে সেই চশমাটি লাগিয়ে দেখতে থাকে এবং সে দেখতে পায় যে সেটি এখন জীবন্ত মরুলাতে পরিণত হয়েছে। 10টি সেল রয়েছে সেখানে। সে খুবই খুশি হয় যে সে পেরেছে তাহলে কোনোরকম কোনো অনুবীক্ষণ যন্ত্র ছাড়া, আর কল দিতে থাকে ডক্টর বেকে। কিন্তু সবাই যখন দেখে ডক্টর রিয়ন কল দিচ্ছে, চেয়ারম্যান রেগে গিয়ে বলে কল রিসিভ করার দরকার নাই, কী দরকার কল রিসিভ করার, কিন্তু তারপরও অ্যাসিস্ট্যান্ট কলটি রিসিভ করলে লাউডে রাখা হয়। আর সেখানে তখন ডক্টর রিয়ন বলতে থাকে যে সে পেরেছে সাকসেসফুলি একটি ডিম্বাণু নিষিক্ত করতে। আর সেই সময় চেয়ারম্যান শুনে তো চমকিয়ে ওঠে, আর সবাই তো সেটা শুনে অবাক হয়ে যায়। আর কানের কাছে মোবাইলটি আনা হয়, সে বলে যে তুমি এবার মা হতে পারবে, একটি বাচ্চা তোমাকে মামা বলে ডাকবে। ডক্টর রিয়ং অনেক আবেগ নিয়ে যখন জোরে জোরে কথাগুলো বলছিল, ঠিক তখনই ফোনটি কানের কাছে রাখলে দেখা যায় যে তার চোখের পাতাটি নড়ছিল। রিয়ন ফোনটি রেখে দেয় আর তারপর দেখা যায় যে তার চোখের পাতা নড়ছে এবং সে জ্ঞান ফিরে পাচ্ছে। ডক্টর পরীক্ষা করে দেখে তার অবস্থা বেশ ভালো। ডক্টর ক্যাং এতক্ষণ এই ফোনালাপটি দাঁড়িয়ে শুনছিল, তারপর বলছিল তুমি তাহলে করে ফেলেছো এই ইললিগাল জিনিস। তখন ডক্টর রিয়ন বলে তুমি শুধু কমান্ডার ইভকের সামনে এটি কখনোই বলো না। বলে সে সেখান থেকে চলে গেলে ক্যাং অনেকক্ষণ পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করে সেটি খুলতে পারে না, আর রেগে যায় তখন সে ডক্টর রিয়ংয়ের উপরে। আর ওইদিকে রিয়নের এই ফোনে খুশির বন্যা বয়ে যাচ্ছে পৃথিবীতে চেয়ারম্যানের রুমে। চেয়ারম্যান তখন খুশি হয়ে দেখে যে তার ছেলের বইয়েরও জ্ঞান ফিরেছে এবং সে খুশির খবর দেয় যে ডক্টর রিয়ন অবশেষে সফল হয়েছে, তুমি মা হতে পারবে। আর বে তখন চোখ খুলে তার শ্বশুরকে দেখে। পেসে ডক্টর রিয়ন যখন চলে আসে ক্যাংয়ের কাছে, দেখে সবাই মিলে একসঙ্গে ড্রিঙ্কস করছে আর মজা করছে, তখন সেও তাদের সঙ্গে এসে জয়েন হয় আর সবাই সেখানে ফাজলামো করতে থাকে। ঠিক সেই সময় ডক্টর ক্যাং সিরিয়াস হয়ে সেখানে প্রবেশ করে। এসে ডক্টর রিয়নের গেঞ্জি ধরে তাকে উল্টাপাল্টা কথা বলতে থাকে, কিন্তু ইভ কিছুই বুঝতে পারে না। কিন্তু যখন অন্যান্য সদস্যরা বুঝতে পারে যে সে এখন সেই মরুলার কথা অর্থাৎ এক্সপেরিমেন্টের কথা বলবে, তখন তারা বেশি চিন্তিত হয়ে যায় ইভের ভয়ে। আর সাথে সাথে তারা সবাই মিলে ডক্টর ক্যাংয়ের মুখ চেপে ধরে সেখান থেকে তাকে নিয়ে যেতে থাকে। ঠিক সে সময় আর্থে চিফের দল দেখে যে সেই ডেব্রিসগুলো চলে আসছে তাদের স্পেস স্টেশনের দিকে।
আর অপেক্ষা করা সম্ভব হবে না, হয়তোবা যে সময় আঘাত করার কথা তার চাইতেও অগ্রিম আঘাত করতে পারে এবং আরও বেশি বেগে জিনিসগুলো পড়ছে। চিফ তখন কমান্ডারকে সব প্রয়োজনীয় জিনিস নিয়ে স্করপিয়নে গিয়ে রেডি হতে বলে এবং যে কোনো সময়ে যে কোনো খারাপ পরিস্থিতিতে তাকে স্করপিয়ন থেকে চলে যেতে হতে পারে পৃথিবীতে জানিয়ে দেওয়া হয়। এরপরে ডক্টর রিয়ন জানতে চায় মিনার কাছে কী হয়েছে। মিনা তখন বলে প্রতি বছরে 2-3 বার এরকম আমাদের হয়, সব ময়লা আবর্জনা অর্থাৎ সব কিছু মেটালের ধেয়ে আসে একদিকে আর আক্রমণ করতে থাকে যে কোনো স্পেস স্টেশনকে সেটা করতে পারে। আর এবার এটা আমাদের এই স্পেস স্টেশনের দিকেই চলে আসতেছে। কমান্ডার ইভ তখন সবাইকে নির্দেশ দেয় যত দ্রুত সম্ভব তোমরা সব কিছু এক্সপেরিমেন্টের গুছিয়ে নাও আর নিয়ে চলে আসো স্করপিয়নে। আর সবাই তখন সবার এক্সপেরিমেন্টের সব কিছুকে গুছিয়ে নিতে থাকে স্করপিয়নে চলে যাওয়ার জন্য। আর ডক্টর রিয়নকেও তখন কমান্ডার জানায় যে তুমিও সব কিছু নিয়ে গুছিয়ে রেডি হয়ে চলে আসো স্করপিয়নে। ডক্টর রিয়নের তখন একটাই গুরুত্বপূর্ণ জিনিস ছিল যা ওই ইনকিউবেটরে ছিল। এখন সেই ইনকিউবেটর থেকে ওটা বের করে নিয়ে গেলে তো ওটা আর মরুলাতে পরিণত হবে না। তখন সে কী করবে, তাই সেই ইনকিউবেটরটাকে ঝাঁকাঝাঁকি করতে থাকলে ক্যাং এসে বলে বাদ দাও এটার কথা, নিজের জীবন বাঁচাও, তুমি কি মারা যাবে নাকি, তাড়াতাড়ি স্করপিয়নে চলে আসো, আমরা সবাই পৃথিবী দিকে রওনা দিতে পারি যে কোনো সময়। আর নিজের জীবনের থেকেও কি তোমার অন্যজনের বাচ্চা বড় হয়ে গেল? ডক্টর রিয়ন দৃঢ়ভাবে বলে সে যে জন্য এসেছে সেই কাজটি না করে যাবে না, সে খালি হাতে যেতে চায় না পৃথিবীতে। এদিকে সবাই সব কিছু রেডি হয়ে গেছে, কমান্ডারও তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে রেডি হয়ে যাচ্ছেন। সবাই তখন কমান্ডারকে রিপোর্ট করে যে তাদের প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে ফেলা শেষ হয়ে গেছে। তখন কমান্ডার বলে তাহলে দ্রুত তোমরা সবাই স্করপিয়নে যাও, যে কোনো সময় নির্দেশ আসলে আমাদের স্করপিয়নে রওনা দিতে হতে পারে। অদ্ভুতভাবে সবাই ক্যাংকে জিজ্ঞেস করে তোমার জার্নি তো খুব ভালো হবে ঠিক না ডক্টর ক্যাং, কিন্তু ডক্টর ক্যাং বুঝতে পারে না যে তারা আসলে ওই টিকিটের কথা মেনশন করছে। এরপরে ডক্টর রিয়নকে দেখানো হয় সে খুব ঝাঁকাঝাঁকি করছে ইনকিউবেটরকে, পরে ইনকিউবেটরের পিছনে হাত দিয়ে তারগুলো ছিটে থাকে। এদিকে অন্যান্য 5 জন সবাই মিলে স্করপিয়নে চলে যায় এবং সেখানে তারা তাদের আসন গ্রহণ করে। কমান্ডার ইভো দেখে যে সবাই মোটামুটি চলে এসেছে কিন্তু শুধুমাত্র ডক্টর রিয়ন ছাড়া। আর ওদিকে ডক্টর রিয়নকে দেখানো হয় সে তখন সেই ক্যাবলটি মোটামুটি খুলতে পেরেছে আর ইনকিউবেটরটিকে সে একেবারে আলাদা করে ফেলে সেই ওয়াল থেকে। তারপর সেটিকে সে সুন্দর করে পিঠে বেঁধে নিয়ে আগাতে থাকে স্করপিয়নের দিকে। এদিকে ইভ চিন্তিত হয়ে তখন পৃথিবীতে জানায় স্পেস স্টেশনের স্করপিয়নে এখনও ডক্টর আসে নাই। আর তখন তারাও চিন্তিত হয়ে যায়, বলে সিসিটিভি দেখা হোক। ততক্ষণে ডক্টর লি আর শান্তিও এসে যোগ দেয় তাদের সাথে। ডক্টর ক্যাং বলে যে সে তাকে ইনকিউবেটর রুমে দেখেছে। এদিকে পৃথিবী থেকে তারা জানায় ডেব্রিসের ঝড় ধেয়ে আসছে স্পেস স্টেশনের দিকে, তাদের বেশিক্ষণ সেখানে থাকা সম্ভব না, অর্থাৎ এটি আধা ঘন্টা আগেই আঘাত হানবে এবং বলে যে তোমরা যেভাবেই হোক এখনই রওনা দাও। কিন্তু তখন রওনা দিতে চায় না কমান্ডার, কিন্তু পৃথিবী থেকে তারা পরিচালনা করে যানের দরজা বন্ধ করে দেয় আর তখনই ডেব্রিস আঘাত হানে। স্করপিয়নকে নির্দেশ দেওয়া হয় তোমরা রওনা দিবে 5 জনায়, ট্যুরিস্টকে ছাড়াই, কারণ আমি ট্যুরিস্টের জন্য তোমাদের জীবন বিপন্ন করতে পারি না। লটারির টিকিটটিকে মহাশূন্যে ভেসে বেড়াতে দেখা যায় আর ডক্টর রিয়ন সেখানে সেন্সলেস হয়ে পড়ে থাকে। তার সেন্স ফেরত আসলে সে দেখে সে এটা কোথায় আর এত অন্ধকার কেন। তারপর সে একটি জানালা খুলে দেখতে পায় যে একটা স্করপিয়ন তাকে ছেড়েই চলে যেতে থাকছে। আর সে তখন বলে না আমাকে ছেড়ে দিও না, কিন্তু চিফ তাদেরকে অর্ডার করে যে তোমরা এখনই রওনা দিবে পৃথিবীতে এবং মূলত জোর করেই পৃথিবী থেকে তাদের ডোর লক করে ফেলা হয়। ডক্টর রিয়ন ভয় পেতে থাকে আর কমান্ডার বলতে থাকে যে আমাকে প্লিজ অ্যালাউ করুন, আমি তাকে নিয়ে আসি, আমি তো স্পেস ওয়াকে অনেক অভিজ্ঞ। কিন্তু তারা কেউ তাকে অ্যালাউ করতে চায় না, ডোরও খোলে না। আর তারা সিসিটিভিতে দেখে ডক্টর রিয়ন ইনকিউবেটর রুমে গিয়েছে কিন্তু সে আর ফেরত আসেনি, তার মানে সে সেখানেই গেছে। তারা বলে কিসের জন্য সে ইনকিউবেটর রুমে যেতে পারে, তারা তো কিছুই বুঝতে পারছে না। ডক্টর রিয়ন তখন আগাতে থাকে সামনের দিকে আর বিভিন্ন জানালাগুলো খুলে দেখতে থাকে কোথায় কে আছে। চিফ ইভকে বলে তোমার বয়স অনেক কম, আমার তোমাদের 5 জনের কথা ভাবতে হবে, সুতরাং সে নিচে সবাইকে অর্ডার করে যাতে সেটাকে আলাদা করে ফেলা হয় এবং সে তখন এন্টার প্রেস করলে সেটি আলাদা হয়ে যায়, অর্থাৎ স্করপিয়ন টোটালি আলাদা হয়ে যায়। সবাই তখন স্করপিয়নের জানালা দিয়ে সেই স্পেস স্টেশনটিকে দেখতে থাকে যেখানে ডক্টর রিয়ন বন্দী ছিল এবং তার কথা ভাবতে থাকে। আর্থেও সবাই ডক্টর রিয়নের কথা ভাবতে থাকে আর তখনই ডক্টর রিয়ন একটি ফোন পেয়ে যায় যোগাযোগ করার জন্য এবং সে কথা বলতে থাকে, ইভ ইভ বলে ডাকতে থাকে, বলে আমাকেও নিয়ে যাও, আমাকে ফেলে যেও না। আর সে হাতড়াতে থাকে, বিভিন্ন লাইটগুলো জ্বলে ওঠে সুইচে হাত পরে আর হঠাৎ করে একটি রেডিওতে তখন গান বাজতে থাকে আর সে দেখতে পায় যে দূরে চলে যাচ্ছে স্করপিয়নটি তাকে ছেড়ে।
জানালা দিয়ে সে সেটা দেখে আর বলে, নো, আমাকে ছেড়ে যেও না প্লিজ। আর এই দৃশ্যের মধ্যেই পর্ব 7 শেষ করে ফেলা হয়। এপিসোড 8 এর শুরুতেই ডক্টর রিয়নকে একা একা সেই স্পেস স্টেশনে দেখানো হয়, সে কাঁদছে আর টেনশনে রয়েছে যে তার তো এখন মৃত্যু এখানে হবেই। আর সেই মুহূর্তে সে দেখতে পায় যে তাকে স্পেস ওয়াক করে বাঁচাতে চলে আসতেছে কমান্ডার ইভ। কিন্তু সে সেখান থেকে ইভকে ডাকতে থাকে আর নিষেধ করতে থাকে তার কাছে আসতে, বলে তুমি ফেরত যাও, এখানে আসলে তুমি মারা যাবে, আমার দোষে এটা হয়েছে। কিন্তু ইভকে তখন আর্থ থেকে সবাই ডিরেক্ট করতে থাকে যে সে কিভাবে যাবে। আর তখন দেখানো হয় যে ইভ তখন রিকোয়েস্ট করছিল যে আমার জন্য দরজা খুলে দেওয়া হোক, আমি অনেক এক্সপার্ট স্পেস ওয়াক করার জন্য। তখন আসলে সিদ্ধান্ত নিয়ে ইভকে তারা পারমিশন দেয় যে ঠিক আছে, স্পেস ওয়াক করে ইভ তখন টুরিস্টকে বাঁচাতে যাবে। এরপরে ইভকে দেখানো হয় সে স্পেস ওয়াক করে আস্তে আস্তে আগাতে থাকে, কিন্তু তখন ডেব্রিজ তাদের দিকেও ধেয়ে আসছিল। ইভ যখন সামনে আগাচ্ছিল ঠিক তখনই ডেব্রিজগুলো আঘাত করছিল সেই স্পেস স্টেশনের আশেপাশে দিয়ে, এবং আর্থ থেকে তারা সেটি দেখে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে। আর ইভ তখন নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে যাতে ডেব্রিজ তার গায়ে না লাগে। আর সেই দৃশ্যগুলো দেখছিল তখন সেই রুমের মধ্যে বন্দি থেকে ডক্টর রিয়ন। আর তখন সবাই চমকায় ওঠে, কারণ এমনভাবে ধেয়ে আসে যে ইভ মারা যাবে যদি ইভের গায়ে সেটি লাগে। ইভ তখন নিজেকে বাঁচিয়ে ফেলে একটা নিজেকে আড়াল করে ফেলে। রিয়ন তখন নিজের কথা ভাবা বাদ দিয়ে ডক্টর ইভের কথাই ভাবছিল যে তার না জানি কি হয়, কিন্তু ইভ নিজেকে প্রোটেক্ট করতে পারে সেই ডেব্রিসের হাতগুলো থেকে। একটা ডেব্রিসও তার গায়ে লাগে না। নিচ থেকে সবাই তখন অবাক হয় যে নিশ্চয়ই এইবার ইভকে তারা হারাতে যাচ্ছে। ডেব্রিসের ঝড় সেখান থেকে চলে যাওয়ার পর ইভ আড়াল থেকে বের হয়ে আসলে সবাই নিশ্চিত হয় যে ইভের কোনো রকম ক্ষতি হয়নি। ইভ আবার আগাতে থাকে ডক্টর রিয়নের দিকে। এরপরে ইভ এক পর্যায়ে গিয়ে তার এই স্পেস থেকে আর একটা জায়গাতে লাফ দিতে হবে, এবং সে নিজের জীবনের রিস্ক নিয়ে লাফ দিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়ে শুধুমাত্র রিয়নকে বাঁচানোর জন্য। এবং এবার সে ঠিক রিয়নের জানালাতেই ঝাঁপ দেয় আর সবাই তখন রিয়নকে দেখতে পায় আর নিশ্চিন্ত হয় যে রিয়ন তখনও বেঁচে আছে। আর্ট থেকে তখন ডিরেক্ট করা হয় ইভকে যে তুমি যেভাবে হোক তাহলে G10-এর দিকে আগাতে থাকবে ডক্টর রিয়নকে নিয়ে, আর G10-এ করে তুমি আসার চেষ্টা করবে 1 আওয়ারের মধ্যে, আর G10 আমরা পরীক্ষা করছি। আর সে যখন ভেতরে চলে যায় তখন ডক্টর রিয়ন জড়িয়ে ধরে তাকে উড়ে উড়ে এসে, আর সেও তখন ডক্টর রিয়নকে জড়িয়ে ধরে আর তার ক্যামেরার ক্যাপটা সে খুলে ফেলে দেয়। ফলে আর্ট থেকে কিছুই তখন আর কেউ দেখতে পাচ্ছে না। ইভ ইভ বলে তারা ডাকতে থাকে, কিন্তু তারা ভেতরটা দেখে বুঝতে পারে যে তারা নিশ্চয়ই ভালো আছে। এবং চিফ বলে কোনো টেনশন করার কিছু দরকার নাই, বিশেষ করে তার প্রেমিক এবং ক্লাসমেটকে। রিয়ন বলে তুমি কেন এসেছো নিজের জীবন বিপন্ন করে আমাকে বাঁচাতে। সে তখন তার মাইক্রোফোনের ক্যাপটিকেও খুলে ফেলে। আর তখন ডক্টর রিয়ন তাকে কিস করতে থাকে। আর্ট থেকে এতক্ষণ তারা কিছু দেখতে পাচ্ছিল না, এবার তারা কিছু শুনতেও পাচ্ছিল না, যেহেতু ইভ তার মাইক্রোফোনটাকেও খুলে ফেলেছিল। তারা শুধুমাত্রই যান দেখতেছিল এবং G10-কে তারা এখন পরীক্ষা করছিল। এদিকে টিভিতে খবর দেখানো হচ্ছিল তাদের জানের কী অবস্থা। আর সেই খবর যখন টিভিতে ডক্টর বে দেখছিল তখন সেটি ডক্টর সিওন বন্ধ করতে বলে। আর রিয়নের মাও দেখে যে তার ছেলে ফেরত আসছে, অর্থাৎ সবাই স্পেস স্টেশন থেকে ইমার্জেন্সির কারণে আর্তে আসছে। সিওন বলে তাহলে তো আপনি খুব দ্রুত মা হয়ে যেতে পারবেন। আর তখন মিস জয় প্লেন রেডি করতে বলে যে সে যাবে ক্যালিফোর্নিয়াতে, যেখানে তাদের স্পেসটি নামবে এবং সেখান থেকে সে নিয়ে আসবে রিয়নকে। ওদিকে ইনকিউবেটরে দেখানো হয় তার এক্সপেরিমেন্ট সফল হয়েছে। জীবিত মরুলাটি সেখানে 10টি সেল নিয়ে নড়াচড়া করছে। আর আর্থে তখন তারা গবেষণা চালাচ্ছে G10-এর সব কিছু ঠিক আছে কিনা। কিন্তু অদ্ভুতভাবে জানানো হয় যে G10 সম্ভবত কিছু গ্যাস হারিয়ে ফেলছে এবং ডেব্রিস তার ক্ষতি করেছে। যদিও ক্যামেরাতে তারা দেখার চেষ্টা করে কিন্তু দেখা যায় না, কিন্তু আসলে G10 ফুটো হয়ে গেছে এবং গ্যাস বের হয়ে যাচ্ছে। তারা বলে যে G10-এ যদি তারা 1 ঘন্টার মধ্যে রওনা দেয় তাহলে G10 মহাকাশে বাস্ট হয়ে যাবে এবং তারা দুজন মারা যাবে। সুতরাং তাদের জন্য নতুন স্পেসশিপ পাঠানো ছাড়া আর কোনো উপায় নেই। এই খবরটির সাথে সাথেই ডক্টর রিয়ন এবং কমান্ডার ইভকে জানানো হয় না। তারা শুধুমাত্র বলে যে তোমরা রেডি থাকো, আমরা দেখি যেভাবেই হোক সব কিছু ঠিক করে তোমাদেরকে নোটিস করব, তারপর তোমরা রওনা দিবে। ইভ তখন রিয়নকে জানায় মোটেও ভয় পাওয়ার দরকার নেই, আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই রওনা দেব। আর তখন ডক্টর তাকে মোবাইলে বিভিন্ন ধরনের লাভ মেসেজ লিখে লিখে দেখাতে থাকে, যেহেতু পৃথিবী থেকে ক্যামেরাতে তাদের দেখছিল। আর ইভ সেটি পড়তে থাকে। আর তাদের দুজনের মধ্যে এই খুনসুটির বিষয়গুলো নিচ থেকে দেখতে থাকে সবাই, চিফ সহ তার এক্স লাভারও। চিফ বোঝার চেষ্টা করে তার ক্লাসমেট আসলে ইভের মধ্যে কি দেখছে এভাবে, আর সন্দেহ করতে থাকে যে সে সত্যিই ইভকে ভালোবাসত কিনা। এদিকে স্করপিয়নের শান্তিকে জানানো হয় যে ইভ পৌঁছে গেছে সেখানে এবং ডক্টরকে পেয়ে গেছে, তারাও কিছুক্ষণের মধ্যেই পৃথিবীতে অবতরণ করবে।
আর হঠাৎ করে তখন এমন জোরে একটা বাস্টের শব্দ হয় যে আর্থ থেকে সবাই ভয় পেয়ে যায় এবং তারা তাকিয়ে দেখে যে না, স্পেস স্টেশনে একটা উইংসে আগুন লেগে বাস্ট হয়ে গেছে। আর এতে শান্তি বলে কোথায় কি বাস্ট হলো, তারা মনে করে যে তাদের জানি বাস্ট হয়েছে, কিন্তু না, তারা খেয়াল করে আর্থ স্টেশন থেকে যে শান্তিদেরটা ঠিক আছে, তাহলে কোথায়, তখন তারা দেখে স্পেস স্টেশনে আগুন লেগে গেছে। তার মানে স্পেস স্টেশনেও তাদের জন্য থাকা নিরাপদ নয়। এদিকে রিয়ন আর ইভকে দেখানো হয় স্পেস স্টেশনে যখন ব্লাস্ট হয়েছে তখন তারা দুজন সেখানে এমন জার্কিংয়ে পড়ে যে অনেক দূরে তারা একেবারে সিসরায়ে চলে যায়। তখনও কমান্ডার ইভের সাথে তারা আর্থ থেকে যোগাযোগ করতে পারছিল এবং তারা সব জানাচ্ছিল। আর আমরা দেখি রিয়নের সেই ভালোবাসা লেখা মোবাইল ভেসে বেড়াচ্ছে সেইখানে। এবার আর্থের সবাই চিন্তিত হয়ে পড়ে, বিশেষ করে চিফ, কারণ তাদেরকে 48 ঘন্টার মধ্যে যদি ফেরত না আনা যায় তাহলে তারা সেই স্পেস স্টেশনেই মারা যাবে। ইভ ভয়াবহতা বুঝতে পারলেও সে ডক্টর রিয়নকে বলে না। ওইদিকে মিস জয়কে দেখানো হয় সে তাদের চার্টার প্লেনে বসে যাচ্ছে, কারণ সে ডক্টর রিয়নকে নিতে যাচ্ছে। বাবাকেও সে কল করে জানায়। বাইরে অনেক সাংবাদিক অপেক্ষা করছে আর্থে, কিন্তু চিফ যাচ্ছে না তাদেরকে ফেস করার জন্য। চিফ বলে আমি কি বলবো তাদেরকে। ইভ তখন চিফের সাথে কথা বলতে থাকে এবং চিফ তখন বলে যে মনিটরের কম্পিউটারে গিয়ে দেখো, এবং সেটি করে ইভ গিয়ে দেখে যে আসলে তাদের স্পেসশিপের একটা পার্ট নষ্ট হয়ে গেছে, যেটা সেও ঠিক করতে পারবে না। রিয়ন শুধু জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে আমাকে বলো, আমরা এখান থেকে কী করতে পারি, কিন্তু ইভ তার কোনো কথার জবাব দেয় না। সে চিফকে কথা বলতে থাকে চিফের সাথে, আর চিফকে বলে যে আমি কোনোভাবে কোনো কিছু ঠিক করলে এখানে কিছু ঠিক হবে কিনা। কিন্তু চিফ হেসে ফেলে, বলে এটা তোমার পক্ষে সম্ভব নয়, তোমাদেরকে ফেরত আনার জন্য যেভাবে হোক আমরা ব্যবস্থা করছি। সে সময় চিফকে এসে তার পাবলিক রিলেশন অফিসার এসে বলে যে বাইরে অনেক সাংবাদিক দাঁড়িয়ে আছে এবং তারা ব্রিফ চায় আপনার কাছ থেকে। তারপর আমরা দেখি বাইরে অনেক সাংবাদিক দাঁড়িয়ে আছে এবং তাদেরকে অবশেষে ফেস করার জন্য চিফ তাদের সামনে এসে দাঁড়ায়। আর ওইদিকে তখন ডক্টর রিয়নকে দেখানো হয় যেটার জন্য সে জীবন বাজি রেখেছিল, সেই যে তার এক্সপেরিমেন্টটি সফল হয়েছে এবং সেটি মরুলা হয়েছে। তারপর তার সাথে আনা এমজে গ্রুপের দেওয়া ছোট সেই ফ্রিজের মধ্যে সেই মরুলাটিকে নিয়ে নেয় এবং বলে যেভাবে হোক আমি তোমাকে নিয়ে যাব। আর তখনই সেখানে কমান্ডার চলে আসলে সে সাথে সাথে সেটি লুকিয়ে ফেলে, তবে কমান্ডার সেটি দেখতে পায় না। কমান্ডার তাকে কিছু নির্দেশনা দিয়ে বলে আমাদের সব সুইচ অফ করে দিতে হবে, এখন অন্ধকার হয়ে যাবে। আর তার আগে সে সেটিকে ফ্রিজে নিতে পেরেছিল, এটাই একটা ভালো বিষয় ছিল। যেমন বলে আমরা মারা যাচ্ছি ঠিক না, কিন্তু তার কোনো কথা সে জবাব দেয় না। সে বলে যে আমাদেরকে বাঁচাতে শিপ চলে আসবে, তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি কিভাবে আমরা এখানে ঠান্ডা ছাড়া থাকতে পারি। ওইদিকে প্লেনে মিস জয়কে দেখানো হয় তিনি খাবার অর্ডার করতে, সেখানে অ্যাসিস্ট্যান্ট এসে বলে ম্যাডাম দেখুন এখানে প্রেস ব্রিফিং চলছে, টিভিতে লাইভ দেখাচ্ছে। তারপর সে সেই নিউজ দেখে, সেখানে সাংবাদিকদেরকে বলছে চিফ যে আসলে একটা স্পেশাল মোমেন্টে ইমার্জেন্সি কারণে চলে এসেছে আমাদের কয়েকজন ক্রু, কিন্তু সেখানে আমাদের ট্যুরিস্ট এবং একজন আসেনি, আমাদের যে কমান্ডার তিনি রয়ে গেছেন। এতে করে পুরো দেশবাসী অবাক হয়ে যায়। আর দেখানো হয় ঠিক সেই মুহূর্তেই 4টি বেলুন উড়ে তাদের স্করপিয়নটি নামে ক্যালিফোর্নিয়ার সাগরে। আর্থ থেকে একটি টিম পুরোপুরিভাবে তাদের এই ক্যালিফোর্নিয়ার সাগরে নামার বিষয়টি তত্ত্বাবধান করছিল এবং তারা রিলিফ ফিল করে যে অবশেষে তারা 5 জন সেফলি ল্যান্ড করতে পেরেছে পৃথিবীর বুকে। আর তারা তখন পৃথিবীর বুকে নেমে জানালা দিয়ে পানি দেখতে থাকে, যা তারা দীর্ঘদিন দেখেনি। চিফকে দেখানো হয় সাংবাদিকদের কথার জবাবে তিনি বলছেন যে চলে আসবে আমাদের ট্যুরিস্ট, অসুবিধা নেই আমাদের কমান্ডার সহ। যখন তাকে আরও প্রশ্ন করে উনি প্রশ্নের জবাব না দিয়ে চলে যান। আর এদিকে সবাই আশাহত হয়ে যায় যে তাহলে ডক্টর রিয়ন আসতেছে না, তার মা বাবা আত্মীয় স্বজন ডক্টর বে সবাই ভাবে এটা কিভাবে সম্ভব, কেন আসতেছে না। আর সাংবাদিকদের অন্য প্রশ্নের উত্তর না দিয়ে চিফ সেখান থেকে চলে যায় ডিরেক্টলি। যাওয়ার সময় সেখানে সে হাজির হয় তার প্রেমিক, এসে বলে সে ইভকে নিতে যেতে চায়, সে কিছুতেই শুনবে না। কিন্তু চিফ রাজি হয় না। সে যখন চিফকে বোঝাতে চেষ্টা করে তখন চিফ বলে তার মানে এটাই সত্য, তুমি ইভকে ভালোবাসো। সে যখন এটি অস্বীকার করে তখন আর চিফ সহ্য করতে পারে না। সে তখন ডিরেক্টলি সরাসরি তাকে একটা থাপ্পড় মেরে দেয় আর বলে তুমি কি জ্ঞান হারিয়ে ফেলেছো, তুমি যদি ওখানে যাও তাহলে তুমিও মারা যাবে। কিন্তু সে বলে সে এক্সপার্টাইজ স্পেস ওয়াকিংয়ে এবং স্পেসশিপ চালানোতে, সুতরাং সে গেলেই বেঁচে আসতে পারে। ওদিকে ডক্টর রিওনের 9তম দিন শুরু হয়ে যায়, অর্থাৎ যেখানে সে পৃথিবীতে থাকতো এখন সেখানে 9তম দিনে সেই অন্ধকার সেই স্পেস স্টেশনের মধ্যে দুজন আটকা পড়ে আছে। দুজনাই শীতের পোশাক পরে দেখে সেখানে মিটারে -20 ডিগ্রি তাপমাত্রা চলে গেছে, তারা তো প্রায় বরফের মতোই জমে যাচ্ছিল। তখন কমান্ডার বলে আমি কিছু খাবারের নিয়ে আসি। আর এইদিকে আমরা চিফকে দেখি, চিফ সবার সঙ্গে আলোচনায় বসেছে যে কি করা যায়, কিন্তু সবাই বলে যে একটা স্পেসশিপ নতুন করে যে তাদেরকে নিয়ে আসতে গেলেও মোটামুটি 7 দিন লাগবে, 7 দিনের আগে কিছুতেই তো তাদের আনা
আনা সম্ভব নয়। কিন্তু তখন চিফ জানায় যে তারা মাত্র 2 দিন সেখানে বেঁচে থাকতে পারবে, তার বেশি দেরি হয়ে গেলে আমরা একজন কমান্ডারকে হারাবো এবং একজন ট্যুরিস্টকে। এরপর আমরা দেখি হসপিটালে অনেকগুলো অ্যাম্বুলেন্সে করে যারা চলে এসেছে স্পেস থেকে তাদেরকে হসপিটালাইজড করা হচ্ছে কয়েকদিন চিকিৎসার জন্য। আর সেই সময় ডক্টর ক্যাংয়ের কাছে কল চলে আসে মিস জয়ের। মিস জয় তাকে ফোন দিয়ে বলে, তাহলে তুমি তোমার যা করার ছিল তাই করলা, ডক্টর রিয়নকে রেখে আসলা সেখানে মেরে ফেলার জন্য। আর তখন আমরা দেখি ডক্টর শিওন হোটেলের বাইরে লিখে দেয় সার্ভিস বন্ধ থাকবে কয়েকদিন, এবং তার মা খালাদের দেখানো হয় তাদের খুবই মন খারাপ। আকাশের দিকে তারা তাকিয়ে বলে তাদের ছেলেকে কেন তারা ওখানে বা রেখে আসলো, কি বিপদ হয়েছে তার সাথে, তারা খুবই চিন্তিত হয়ে যায়। আর তখন শিওন বলে চিন্তা করার কিছু নেই, একজন কমান্ডারও আছে, নিশ্চয়ই কমান্ডার তাকে নিয়ে আসবে। আর ঠিক সেই সময় ডক্টর রিয়নও জানালা দিয়ে আর্থকে দেখছিল, সে মিস করছে আর্থকে। ইভকে দেখানো হয় সে তখন ক্যামেরার সঙ্গে কানেক্টেড হয় এবং সে চিফের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু চিফ আসলে খুবই মন খারাপ করে, সে তাকে কি জানাবে সেটি বুঝতে পারে না। কিন্তু কমান্ডার তখন তাকে সব কিছু জানায় যে এখানে -20 ডিগ্রি তাপমাত্রা এবং এভাবে তারা হয়তো বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবে না। তখন চিফ বলে যে আমি এখানে যোগাযোগ করার ব্যবস্থা করছি সবার সঙ্গে এবং স্পেসশিপ পাঠিয়ে তোমাদের আনার ব্যবস্থা করব। এই কথা শুনে তখন সে খুশি হয়ে সেখান থেকে চলে যায়। আর ডক্টর রিয়ন বলে তুমি কোথায় গিয়েছিলে, সে বলে আমি খাবারের ব্যবস্থা করেছি। তখন পৃথিবীতে জুনিয়র রিসার্চারকে দেখানো হয় সে তার ড্রেসের সামনে এসে দাঁড়িয়ে আছে এবং ভাবছে যে সে যেভাবে ওকে স্পেসে যাবে ইভকে বাঁচাতে। আর ওইদিকে বিজ্ঞানীরা সবাই মিলে আলোচনা করে দেখছে যে তাদের আরও কীভাবে বাঁচিয়ে রাখা যায় স্পেসশিপের ভেতরেই। কিন্তু আসলে কোনো দিকে উপায়ন্তর না দেখে চিফ খুবই হতাশ হয়ে যায় এবং কেউই তার কথা শুনে ইমিডিয়েট কোনো যান পাঠাতে চাচ্ছে না দেখে সে আরও হতাশ হয়ে যায়, তার চোখের সামনেই হয়তো বা ইভ সহ ডক্টর মারা যাবে। ইভকে দেখানো হয় দুটো থার্মাল ব্যাগ জোগাড় করে, সে তার মধ্যে একটিতে সে রয়েছে আর একটিকে ডক্টরকে রেখেছে। আর দুজনাই তখন কথা বলতে থাকে। আর কিছুক্ষণ পরে ইভ জানায় যে তার পা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে। রিয়ন বলে ওয়াইনটা দাও প্লিজ, আমরা মারা গেলে কি দিবা, তারপর খাবো। এরপর সে ওয়াইন দিলে রিয়ন ওয়াইন খেতে থাকে আর বলে যে আমার শরীর তারপরও গরম হচ্ছে না। ডক্টরের কথা শুনে ইভও তখন কিছুটা ওয়াইন খেয়ে নেয়, কিন্তু দুঃখের বিষয় তারও তখন গরম লাগছে না। তখন সে বলে আমার পায়ের অবস্থা খারাপ। এটি শুনে ডক্টর তার রুম থেকে বের হয়ে এসে দেখে যে আসলেই তার পা অনেক টান ধরেছে রগ, এবং তার পা ঠিক করতে থাকে। আর তখন ইভ বলে তুমি তাড়াতাড়ি ভেতরে চলে যাও, না হলে তোমাকে ঠান্ডা লাগবে। সে তখন ইভের থার্মোব্যাগের মধ্যেই ঢোকে। ইভ বলে আমার এখানে কেন, সে বলে তুমি তো বললে যে আমি ঠান্ডায় বাইরে থাকলে মরে যাব, তাই তোমার এখানে আসছি। কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে ওয়ার্ম করছি, দাঁড়াও, আমার মনে হয় একসাথে থাকলে আমাদের শরীর তাড়াতাড়ি গরম হবে। কিন্তু ইভ বলে যে আমার মনে হয় আমরা ড্রেস খুললে তাড়াতাড়ি গরম হবে শরীর। তারপর তো তারা তাই করে। কে জড়িয়ে ধরে বলে আমি তো মারাই যাব, তার আগে সত্যি কথা বলি, আমি আসলে এখানে ট্যুরিস্ট হিসেবে শুধু বেড়াতে আসিনি, একটা গবেষণা করার জন্য এসেছি। আমি অলরেডি একটি মরুলা তৈরি করতে পেরেছি। এটি এমজে গ্রুপের ছেলের ওয়াইফের, তার বাচ্চা নেওয়ার খুবই শখ ছিল, আর সেই মায়ের উদ্দেশ্য পূরণ করার জন্যই আমি এখানে এসেছি। আর তোমার কাছে আমি এই যাবৎ পর্যন্ত শুধু মিথ্যাই বলে গেছি, আর এটি মিথ্যে বলতে আমার খুব কষ্ট হয়েছে। তখন সে বলে তাহলে আমরা 3 জন মারা যাব। এরপরে আমাদের পৃথিবীতে দেখানো হয় সাংবাদিকরা বাইরে দাঁড়িয়ে আছে এবং তারা প্রশ্ন জিজ্ঞেস করলে জুনিয়র বিজ্ঞানী এড়িয়ে যায়। আর মিস জয় তখন তার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে থাকে যে তোমরা রেখে এসেছো আমার লাভারকে। এবার খুবই অবাক হয়ে যায় ডক্টর রিয়ন, বলে তুমি বলছো আমরা 3 জন পিপল মারা যাব মানে? তখন বললো হ্যাঁ আমরা 2 জন আর ওইটা। তবে তুমি একটা কাজ করতে পারো, একটা উইল লিখে যেতে পারো, যেমনটি আমি করেছিলাম। সেখানে তুমি বলে যেতে পারো যে তুমি কিভাবে সেই এক্সপেরিমেন্ট করেছো, তাহলে আমাদেরকে যারা বাঁচাতে আসবে, আমরা মারা গেলেও তো আসবেই, তখন তারা সেটাকে নিয়ে ইমপ্ল্যান্ট করতে পারবে। হেসে ফেলে ডক্টর রিয়ন। সে তখন তাকে আস্তে করে বলে চলো না আমরা সেটা করি যেটা সেই ইঁদুররা করতে চেয়েছিল, পারেনি। তখন সে বলে কিভাবে সম্ভব, আমরা কি করতে পারবো যেটা ইঁদুর করেনি? তখন ডক্টর রিয়ন বলে কেন নয়, আমরা তো চেষ্টা করে দেখতেই পারি। তারপর আর কি, ইভ কিছুক্ষণ চুপ থেকে তার কথায় সম্মতি দিলে ততক্ষণ ডক্টর রিয়ন আসলে তাকে কিস করতে থাকে। আর এরপর আমাদের দেখানো হয় যেটা আসলে ইঁদুর করতে পারেনি, তারা দুইজনই সেটার জন্য চেষ্টা করতে থাকে, অর্থাৎ তারা দুজন একে অপরের সাথে মিলিত হওয়ার চেষ্টা করে। আর ঠিক সেই সময় এই নাটকের 8ম পর্ব শেষ করে ফেলা হয়। এতক্ষণ ধরে পাশে থেকে এপিসোড 2টি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।